লেখিকা প্রতীতি চৌধুরীর বুমেরাং। দীর্ঘ 10 বছর পর মামার বাড়ি ফিরছে ময়ূরী। মাঝে কলকাতা দু একবার এলেও চৈতন্যপুরে মামার বাড়িতে আর আসা হয়নি। অথচ ওর মেয়েবেলার সব স্মৃতি এই ছোট্ট জায়গাটা ঘিরেই। মাকে মনে নেই ময়ূরীর। জন্মের কয়েক মাস পরেই মা মারা গেছিলেন। বাবার দিকেও তেমন একটা কেউ থাকেনি, তাই বাধ্য হয়ে ময়ূরীকে মামার বাড়িতে রেখে গেছিলেন ওর বাবা। পরে যখন কোম্পানি ময়ূরীর বাবা মানিকবাবুকে লন্ডনে প্রজেক্ট দেখাশোনার জন্য পাঠায়, তখন ময়ূরীকে ওর বাবা সঙ্গে করে নিয়ে লন্ডন চলে যায়। তারপর ওখানেই কলেজ, ইউনিভার্সিটি। কিন্তু ছোট্টবেলায় মেঘমালার সাথে খেলা, পড়া, খুনসুটি, স্কুল যাওয়া এসব যেন আজও ওর স্মৃতিপটে স্বপ্নের মতো ভাসে। মেঘমালা ওর বড় মামার মেয়ে, বছর দেড়েকের বড় ওর চেয়ে। যদিও যতদিন ময়ূরী মামার বাড়িতে ছিল, দিদিগিরি ওই ফলাতো মেঘমালার উপর। মাঝে বেশ কিছুদিন যোগাযোগে ছেদ পড়লেও ফেসবুক আর হোয়াটসঅ্যাপের দৌলতে প্রায় বছর 5 নিয়মিত যোগাযোগ আছে ওদের। আর মেঘমালার কাছেই বারে বারেও শুনেছে পৃথ্বীরাজ দার গল্প, কিভাবে ওদের কলেজে পরিচয় হয়, কিভাবে পৃথ্বীরাজ দার গানে মেঘমালা মোহিত হয়ে গিয়ে ওর সাথে যেচে আলাপ করে। তারপর বাড়ি থেকে লুকিয়ে পার্কে, নদীর চরে দেখা করতে যাওয়া। মাঝে মাঝে কেমনই একটা সিলি টাইপ লাগে ময়ূরীর এই লুকিয়ে লুকিয়ে প্রেমের ব্যাপারটা। ওদের নিউ হামে তো কে কার বয়ফ্রেন্ড, কে কার সাথে লিভিনে আছে কেউ তাকিয়েও দেখে না। আর এখানে ম্যারেজ কত বড় একটা কাস্টম। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যার ম্যারেজ তার নিজেরই মতামত জানা হয় না। যেমনটা মেঘমালার ক্ষেত্রেও হচ্ছে, ওর নিজের মায়ের ক্ষেত্রেও হয়েছিল। ময়ূরী ছোটবেলাতেও এরকমটা শুনেছে যে ওর মা নাকি বাড়ির অমতে পালিয়ে গিয়ে ওর বাবাকে বিয়ে করেছিল। দাদু দিম্মা কারুরই আশীর্বাদ পায়নি, তাই মামা বাড়ির সবাই মনে করে সেই জন্যই নাকি ময়ূরীর মায়ের সংসার করার স্বপ্ন পূরণ হয়নি। ময়ূরী পেটে থাকা অবস্থাতেই ওর মায়ের রোগটা ধরা পড়ে। তারপর দাদু দিম্মা ওর মায়ের বিয়েটা মেনে নিলেও ওর মাকে আর বাঁচাতে পারেননি। যদিও ময়ূরী আজও বিশ্বাস করে আশীর্বাদ না পাওয়া, মেনে না নেওয়া আর ওর মায়ের অসুখ ধরা পড়া, মারা যাওয়া এসবই কোইন্সিডেন্স। অবশ্য ময়ূরী সেরকম ভাবলেও মেঘমালার বাড়ির সবাই কি আর তা ভাবছে? মেঘমালার মতামত ছাড়াই ওর দাদু বিয়ে ঠিক করেছে পাশের গ্রামে জমিদার ইন্দ্রজিৎ চক্রবর্তীর ছেলের সঙ্গে। দুর্গাপুরের নামী একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে ছেলেটা। গায়ক পৃথ্বীরাজকে যে মেঘমালার ঘরে মেনে নেবে না, সেটা ভালো করেই বুঝতে পেরেছে মেঘমালা। তবুও পৃথ্বীরাজ শুধু নিজের সেটেলমেন্টের জন্য আর 2 বছর সময় চেয়েছিল। মেঘমালা সেটাও দিতে পারেনি। আষাঢ়ে বিয়ের লগ্ন পাকা করে এসেছে মেঘমালার দাদু। সবকিছু জানতে পারার পর নাকি পৃথ্বীও মেঘমালার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। পৃথ্বীদের মিউজিক ট্রুপের একজন মেঘমালাকে জানিয়েছে পৃথ্বী নাকি এখন ড্রিঙ্ক করাও শুরু করেছে। সামনের পুজোতেই ওদের মিউজিক ট্রুপের অ্যালবাম রিলিজ করার কথা। আর লিড সিঙ্গার যদি এভাবে ড্রিঙ্ক করে করেই গলাটা শেষ করে ফেলে, তো ওদের মেঘরাজ মিউজিক ট্রুপই আর থাকবে না। অথচ মেঘমালা জানে পৃথ্বীর কাছে কত বড় স্বপ্ন এটা। নিজের আর মেঘমালা নামের সাথে মিলিয়েই তো মিউজিক ট্রুপের নাম দিয়েছিল মেঘরাজ। আর এসব কিছু মেঘমালা কাউকে বলতে পারেনি, একমাত্র ময়ূরীকে ছাড়া। ময়ূরী বারবার সাজেস্ট করেছে দাদু দিম্মাকে বুঝিয়ে বলার জন্য, না পারলে অন্তত মামা বা মামিমাকে বলার জন্য। এমনকি ও নিজেও কথা বলতে চেয়েছে, কিন্তু মেঘমালা কোনোটাতেই রাজি হয়নি। মেঘমালা শুধু চায় বিয়েটা যাতে কোনোভাবে ভেঙে যায়, অথচ বাড়ির কেউ জানতেও না পারে সেটা মেঘমালা অন্য কাউকে ভালোবাসে বলে ভেঙেছে। বিয়ে ভাঙাবার জন্য যে 2-4টে আইডিয়া লন্ডন থেকে দিয়েছিল ময়ূরী, সব কটাই ডাহা ফ্লপ গেছে। সেটা মেঘমালার পারফরমেন্সের অভাবে হোক বা ময়ূরীর অদূরদর্শী প্ল্যানের ফলে। শেষমেশ হুমকি দিয়েছে মেঘমালা ময়ূরী বিয়ে না ভাঙতে পারলেও বিয়ের আগে গলায় দড়ি দিয়ে মরবে। আর এটা শুনে ময়ূরী আর না এসে কিভাবে থাকতো, তাই শুধু লন্ডন থেকে দমদম, তারপর কোনো রকম হাওড়া থেকে ট্রেন ধরে চৈতন্যপুর রওনা হয়েছে। ওর আসার খবরটা অবশ্য মামা বাড়ির সবাইকে আগেই দিয়েছে। এত বছর পর ময়ূরীকে দেখতে পাওয়ার আনন্দে প্রত্যেকে ভীষণ খুশি। ট্রেন থেকে দেখছে ময়ূরী ছুটে চলা ধান ক্ষেতগুলো, সারি সারি পুকুর, মাঠে ছেলেদের ডাঙ্গুলি খেলা। ছোটবেলায় ময়ূরী তো কত খেলেছে এইসব। মেঘমালা ছোট্ট ময়ূরীর হাত ধরে ধরে স্কুল নিয়ে যেত। সবাই ভাবতো মেয়েটা বড্ড শান্ত, মা মরা মেয়ে, তাই একটু বেশি যত্নের ছিল ময়ূরী। মেঘমালা ছাড়া আর কেউই জানতো না দস্যি ময়ূরীর কাণ্ডগুলো। ময়ূরী ওর দাদাদের মতো এই গাছে উঠে আম পাড়তে পারত,
এমন তাক করে ঢিল ছুঁড়তে পারত যে একটা ঢিলেই কখনো কখনো 4 সুটি পর্যন্ত তেঁতুল মাটিতে এসে পড়ত। একবার তো পাশের গ্রামের ওই চক্রবর্তীদেরই আম গাছটার অর্ধেক আম পেড়ে ওদের স্কুলের বেশ কয়েকজন বন্ধুকে বিলিয়েছিল। পরে যখন চক্রবর্তীদের ঘরের একটা ছেলে বলেছিল আমি দেখেছি ময়ূরী পেরেছে, তখন ওর কথা বিশ্বাস করার পরিবর্তে সকলে ওকেই ধমক দিয়ে বলেছিল ওই রাইদের ওইটুকু মেয়েটা আম পেড়েছে। আর ময়ূরীও চক্রবর্তীদের ঘরে ছেলেটাকে পরে ভেঙচি কেটে বলেছিল আর বলতে যাবি তোদের ঘরে। ছেলেটার ভ্যাবলা ক্যাবলা মুখটা দেখে যে একেবারেই মায়া হয়নি ময়ূরীর তা নয়, নিজের জন্য রাখা 4টে আমের মধ্যে থেকে 2টো দিয়ে বলেছিল এই নে, আবার যেন কাউকে বলতে যাস না। একবার তো ভোর রাতে ঝড় দিতেই ময়ূরীর মামাদের তালপুকুরে ঢুপ করে শব্দ। মেঘমালা ময়ূরীর কাছেই ঘুমতো, তখন বর্ষাকাল, চারিদিকে ব্যাঙের তুমুল গোক গোক আওয়াজ। ঘুমটা ভাঙতেই ময়ূরী মেঘমালাকে জাগিয়ে বলে আমি স্পষ্ট শুনেছি প্রায় 4-5টা পড়েছে পুকুরে। মেঘমালা চোখ ঘষতে ঘষতে বলে সকাল হয়নি তো এখনো। ময়ূরী মেঘমালার হাতে সজোরে একটা চিমটি কেটে বলে সকাল হলে লোকে কুড়িয়ে নেবে তালগুলো। ভোর রাত্রে শ্মশানের পাশের ওই তালপুকুরে গলা জলে তাল কুড়োতে যাবার সাহস মনে হয় ময়ূরীর মামাতো দাদাদেরও থাকেনি। বেচারি মেঘমালা ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে গামছা আর শুকনো জামা নিয়ে দাঁড়িয়েছিল পুকুর পাড়ে। যতদিন ময়ূরী ছিল ওর জন্য কম অত্যাচার সহ্য করতে হয়নি মেঘমালাকে। এতই ভালোবাসতো বোনকে কোনোদিনই সব জেনেও কারো কাছে মুখ খোলেনি। আসলে বরাবরই বড় শান্ত আর ভীতু গোছের মেয়ে মেঘমালা, তাই সব সময়ই চুপচাপ থাকে। আর চুপচাপ থাকতে থাকতে এত বড় একটা বিপদ বাঁধিয়ে বসে আছে। কয়েকদিন আগে স্কাইপিতে ভিডিও কলে ময়ূরী একবার রেগে গিয়ে বলেছিল এত ভীতু মানুষের প্রেমে পড়াটা উচিত হয়নি। মেঘমালা কোনো উত্তর দেয়নি, কিন্তু ওর নীরব চোখ দুটো বলে দিয়েছিল ও পৃথ্বীকে কতটা ভালোবাসে। ময়ূরের সত্যি না এসে উপায় থাকেনি। আর এত সবের মধ্যে ওর সবচেয়ে বেশি রাগ ধরেছে ওই মৃদুল চক্রবর্তীকে। এমন ছেলে একটা মেঘমালাকে দিয়ে যখন ময়ূরী বলালো ও রাত্রেবেলা ঘুম না হওয়ার সমস্যা আছে, মাথায় প্রচণ্ড ব্যথা করে, বমি হয় মাঝে মাঝে, ওষুধ খেয়ে ঘুমোতে হয়, কঠিন রোগের সম্ভাবনা বলে মনে হচ্ছে, তখন নাকি ওই মৃদুল বলেছে ও সব থাকে, বিয়ে হলে বরের আদরে সেরে যায়। এমন গাম্বাট একটা যে কিনা বুঝতেও পারিনি যে এসব বাহানা বিয়ে করার ইচ্ছে নেই বলে করছে। আর এরকম ছেলেকে যে পৃথ্বীদার কথা জানালে সরাসরি ঘরে এসে জানিয়ে দেবে সেটা ময়ূরীও বুঝে গেছে। দিন কয়েক আগে মৃদুল ফোনে মেঘমালাকে বলেছিল ওর নাকি শাড়ি পরে মেয়েদের সবচেয়ে সুন্দরী লাগে। তারপর কি সব কতগুলো ফ্যান্টাসি কবিতার লাইন শুনিয়েছিল, বাসন্তী শাড়ি, টানা কাজল, খোলা চুল। আর সেই সব শুনে ময়ূরী অ্যাডভাইস দিয়েছিল নেক্সট টাইম জিন্স টপ পরে দেখা করতে, আর অবশ্যই টাইট করে বাঁধা চুলে ক্লাচার্স। মেঘমালা বিয়ে ভেঙে যাবার আশাতে ময়ূরীর নির্দেশ বাধ্য মেয়ের মতো পালন করেছিল। মৃদুল নাকি আবার তাই দেখে বলেছিল ওয়েস্টার্নে তোমাকে বেশ সেক্সি লাগছে। মনে পড়তে ট্রেনের মধ্যে বিড়বিড় করে ময়ূরী বলল মারতে হয় কষি একটা চড়। পাশে বসা ছেলেটা ঘাড় ঘুরিয়ে একবার সানগ্লাসের ফাঁক দিয়ে চোখ বার করে ময়ূরীকে দেখে একটা ফিচেল মতো স্মাইল দিল। বেশ কয়েকবার আগেও ময়ূরী ছেলেটাকে আর চোখে দেখেছে। মেঘমালাকে হোয়াটসঅ্যাপে কিছু টাইপ করলেই ছেলেটা ওর ফোনের দিকে ঝুঁকে পড়ছে। ময়ূরী মনে মনে ভাবলো ইন্ডিয়ার সব ছেলেগুলোই কি ফ্ল্যার্ট করতে শিখে বেরোয় জন্ম থেকে। অনেকদিন পর ময়ূরী এসেছে। বড় মামাই স্টেশন থেকে আনতে গেছিল। ওদের গ্রামের ছোট্ট স্কুলটা বদলে বিশাল বড় নীল সাদা বিল্ডিং হয়েছে। কাঁচা জল জমা রাস্তাগুলো বদলে পিচ হয়েছে। অনেক বড় বড় বাড়ি, বদলায়নি কিছু টিনের চালা আর খড়ের ঘর। ক্ষেত জমির সে মেঠো গন্ধটা, ছাগলের সে ম্যামা করা ডাকটা। ময়ূরীকে দেখে মেঘমালার চোখেও এতদিন পরে আশার আলো ফুটে উঠেছে। যেই মেয়ে স্কুলের অফিস থেকে মাস্টারদের চোখকে ফাঁকি দিয়ে পরীক্ষার প্রশ্ন চুরি করে আনতে পারে দিদির জন্য, সেই মেয়ে ঠিকই ওকে এত বড় সংকট থেকে বাঁচাতে পারবে। সেদিনও যে মেঘমালা খুব অসহায় ছিল। 1 মাসের জ্বরে ভুগে যেদিন টিপ্পনি খেয়েছিল স্কুলের সেকেন্ড বয়ের কাছে যে ওর আর নাকি ফার্স্ট হওয়া হবে না, সেদিনই ময়ূরীও আঙুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কেমন না ওর মেঘাদি ফার্স্ট হয় ময়ূরীও দেখবে। এত বছরের কথা মনে আসছে দুজনের। সেই ছোট্টবেলাতে ময়ূরী ওর মেঘাদিকে কেমন সব সময় জ্বালাতো। দুধে সর পড়বে বলে হাত পাখা নেড়ে নেড়ে দুধটা ঠান্ডা করাতো মেঘমালাকে দিয়ে। আর সর খাবার সময় আঙুলে করে নিয়ে মুখে ঢুকিয়ে ময়ূরী ফুরুত। মেঘমালা হা করে তাকিয়ে রয়ে যেত ব্যাপারটা কি হলো বুঝতে। কতবার যে দুষ্টুমি করে দাদারা যখন ঘুমোতো দড়ি দিয়ে পা বেঁধে দিয়েছে ময়ূরী। ঘুমিয়ে উঠে দাদারা বকা দিয়েছে মেঘমালাকে, আর মেঘমালা নির্দোষী হয়েও শুনে গেছে সবকিছু। এতদিন পর 2 বোন 2 সখী দুজনকে দেখতে পেয়ে যেন শৈশবের সে দিনগুলোতেই হারিয়ে গেছিল কোথাও। মেঘমালার চোখ দুটো ছলছল করছে। ময়ূরীও বলল বিয়েটা না ভাঙতে পারলে তখন তো কাঁদতেই হবে। এখন থেকে খরচ করছিস কেন?
তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে হারিয়ে গেল ফেলে আসা ছোটবেলাতে, সেই পুতুল খেলার দিনগুলোতে। পুতুলের রান্নাবাটি খেলাতে, হাঁড়ি কড়া সাজানো, পুতুলকে কাপড় পরানো, এসবই করতো মেঘমালা। ময়ূরী শুধু এই গাছ থেকে তেঁতুল, ওই গাছ থেকে বেজফল জোগাড় করে আনতো। শৈশব থেকে বেরিয়ে বর্তমানে ফিরে আসতে ময়ূরী বলল, মালটার সাথে আমার একটা মিটিং ফিক্সড করতো, তারপর দেখছি। মেঘমালা হাসতে হাসতে বলল, এত বছর লন্ডনে থেকেও তোর এই দেশি শব্দগুলো চেঞ্জ হলো না বল? ময়ূরীও হেসে বলল, দিল তো আপনা হিন্দুস্তানি হ্যাঁ না। একটা ছোট্ট সৌজন্য গিফট নিয়ে দেখা করতে এসেছে ময়ূরী মৃদুলের বাড়িতে। ছোটবেলায় কতবার যে এইদিকে ঠাকুর দালানে মামিমার সাথে পুজো দিতে এসেছে, পুকুরে ছিপ ফেলে মাছ ধরে নিয়ে গেছে, সেসবের ইয়ত্তা নেই। এখন অবশ্য সেইভাবে ছোটাছুটি করার বয়সটা পেরিয়ে গেছে, আর ইচ্ছা থাকলেও ওইভাবে আম তেঁতুল পাড়াটা যে শোভনীয় নয় সেটাও বোঝে। এদেশের মেয়েদের যে বয়সের থেকে বেশি মানসিকতাকে বড় করে দেওয়া হয়, তা কয়েক ঘন্টাতে খুব ভালো করে বুঝতে পেরেছে ময়ূরী। ছেলেদের চোখে ওর বডির শেপ স্ক্যানিং করা দেখে মৃদুল উইকেন্ডে বাড়ি আসে। মেঘমালা ফোন করে বলে রেখেছিল ময়ূরীকে নিয়ে যাবার ব্যাপারটা। মনে মনে ভেবেই চলেছে ময়ূরী, এমন ক্যারেক্টারলেস ছেলে একটা। শালি শুনে 10 হাত তুলে আলাপ করতে ইচ্ছুক হয়ে গেল। হায়, আই এম মৃদুল চক্রবর্তী। পিছন ফিরে ঘুরে এক ঝলক স্ক্যান ময়ূরীও করে নিল। ছেলেটাকে কেমনই একটু চেনা চেনা মনে হচ্ছে। তারপরে নিজেকে সামলে নিয়ে ময়ূরী বলল, বাংলা বলতে আমার অসুবিধা হয় না। মৃদুল হেসে বলল, তাহলে তো ভালোই। আমি ভাবলাম মিস মেরিল্যান্ড যদি বাংলা না বোঝেন। মেঘমালা পাশে বসে কিছু একটা ঝামেলা আজ করে গিফটটা এগিয়ে দিয়ে বলল, ও রিয়েলি, থ্যাংক ইউ মিস। সরি, ধন্যবাদ। আপনি তো আবার বাংলা বোঝেন। ময়ূরীও একটু ইচ্ছা করলো না এরকম অভদ্র একটা ফিচকের সাথে কথা বলতে। মেঘমালাকে রেখে উঠে গেল মৃদুলের বাড়ির সবার সাথে কথা বলতে। ময়ূরীর মামা বাড়ির লোকেদের মতো মৃদুলের বাড়ির লোকেরা ততটা কনজারভেটিভ অবশ্য নয়, অনেক বেশি খোলামেলা। ময়ূরীর মধ্যে ছোট থেকেই একটা প্রবণতা আছে সবাইকে খুব সহজে আপন করে নেওয়ার, হয়তো কখনো মায়ের ভালোবাসা পায়নি বলেই। মেঘমালা ফিরে এসে ময়ূরীর উপর রেগে অস্থির। কি মনে করে ময়ূরী ওই রকম একটা ছেলের কাছে ওকে একা বসিয়ে দিয়েছিল? ময়ূরীকে লাস্ট ওয়ার্ন করলো মেঘমালা, পৃথ্বী ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। পৃথ্বীরাজদার সাথে অবশ্য বেশ কয়েকবার কথা বলেছে ময়ূরী, ও রেকর্ডিংও শুনেছে। শান্ত ভদ্র নম্র ছেলে, একদম ওর মেঘাদির উপযুক্ত। বাড়িতে না হয় যে কোনোভাবে পরে রাজি করাবে, কিন্তু এই মৃদুল দাকে এখন দূর করবে কি করে সেটাই সমস্যার। এখানে এসে ময়ূরী মেঘাদির বারবার অনুরোধে পৃথ্বীদার সাথে দেখা করে বুঝিয়ে এসেছে একদিন এইভাবে ড্রিঙ্ক করে নিজের শরীরের উপর অত্যাচার করে যে আদৌ কিছু লাভ হবে না, বরং খারাপ হবে, সেটাই বুঝিয়েছে। তার চেয়ে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সব রকম চেষ্টা করতে বলেছে। কথাও দিয়ে এসেছে ও যে কোনোভাবে মেঘাদির এই বিয়েটা ঠিক বন্ধ করবে। যদিও এই মুহূর্তেও নিজের মাথাতেও সেরকম কোনো আইডিয়া নেই যাতে এই অভদ্র ফ্ল্যাটারটা নিজের থেকে বিয়েটা ভেঙে দেয়। একটা জিনিস ময়ূরীর ভীষণ অবাক লাগে, এত বছর পর ওর মেঘাদির ওর উপর কি অগাধ বিশ্বাস। আর পৃথ্বীরাজদারও মেঘাদির কথা শুনে ময়ূরীর উপর বিশ্বাস কিছু কম নয়। ফাইনালি প্রায় 10 দিন ধরে ভাবনা চিন্তা করে বেশ কয়েকবার ভালো না লাগা সত্ত্বেও মৃদুলের সঙ্গে ফোনে মিষ্টি মিষ্টি করে কথা বলে ওর সাথে আরেকবার ময়ূরী একাই দেখা করবে বলে ঠিক করেছে। মৃদুল এমন ছেলে যে হবু শালীর সাথে একা দেখা করার কথাতেও একটুও দমেনি, উল্টে আবার নিজেই যেচে 2 দিন ধরে জিজ্ঞাসা করছে, দেখা করব বলছিলে, তাহলে কবে, কোথায়? আগের দিন অবশ্য ময়ূরী ফোনেই কিছু কিছু হিন্টস দিয়েছে, মানে বলবার চেষ্টা করেছে কিছু বানানো গল্প, যেমন মেঘমালা একটু অন্যরকম, ওর ছোটবেলা নানান অদ্ভুত কীর্তি, ভর্তি দুপুরে গাছে ওঠা, মাঝরাত্রে পুকুরে ডুব দেওয়া ইত্যাদি। আরও বলেছে কিভাবে সব কিছুতে ময়ূরী না চাওয়াতেও ওকে জোর করে টেনে নিয়ে যেত, আরও ভয়ে কাউকে বলতে পারতো না। সাথে এটাও মৃদুলকে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করেছে, মেঘলাকে ওদের বাড়ির বউ করলে কাকু কাকিমা বোনকে নিয়ে মৃদুলের এত ভালো সংসারটা পুরো শেষ হয়ে যাবে। অবশ্য এই কদিন ধরে ফোনে এসব লাগাতার বুঝিয়ে যে কতটা লাভ হয়েছে তা মৃদুলের সাথে সামনে গিয়ে দেখা করলে বুঝতে পারবে ময়ূরী। ফাইনালি ওদের মফস্বলের পাশে যে ছোট্ট পার্কটা আর কিছু রেস্টুরেন্ট হয়েছে, ওখানে দেখা করতে এসেছে ময়ূরী। দূর থেকে মৃদুল দেখতে পেল ক্রিম কালারের একটা টপ, ডেনিমের জিন্স, কাঁধ থেকে কোমরে স্লিং ব্যাগ ঝোলা ময়ূরীকে। মৃদুলকে দেখতে পেয়ে সানগ্লাসটা কপালে তুলে হাত নাড়ল ময়ূরী। তারপর ছোট্ট পার্কটার একপাশে গিয়ে বসলো। বসার আগেই অবশ্য কথার শুরুটা ময়ূরী করলো, এইভাবে আলাদা করে আপনার সাথে দেখা করতে আসাটা অবশ্য বেশ অড, মানে বাড়ির সবাই খারাপ ভাববে হয়তো।
তবুও মনে হলো দিদির নিয়ে কিছু কথা আপনাকে জানানো দরকার। তাছাড়া আপনার টেস্টের ব্যাপারে জানলে বিয়ের শপিং করতে সুবিধাই হবে। মৃদুল সায় দিয়ে বলল, না না, খারাপ লাগার কি আছে, শালি তো অর্ধেক ঘরওয়ালি, বলুন না কি কথা। ময়ূরী হেসে বলল, ওই আপনার পছন্দ অপছন্দ জানা আর কি, যেমন আপনার প্রিয় রং, পছন্দের পোশাক। মৃদুল ময়ূরীর পোশাকের দিকে তাকিয়ে উত্তর দিল, এ আর তেমন কি, এই যে মিষ্টি ক্রিম, হলুদ, এই রঙগুলোই ভালো লাগে। অবশ্য টপ, জিন্স, স্কার্ট এসব ওয়েস্টার্নের চেয়ে শাড়ি, সালোয়ার এগুলোতেই বেশি সুন্দর লাগে। ময়ূরী দাঁতে দাঁতে চিবিয়ে বলল, কত বড় শয়তান, একে জিজ্ঞাসা করছি এর নিজের কি পোশাক পছন্দ, আর এ কিনা মেয়েদের পোশাকের খতিয়ান দিচ্ছে। তবুও দাঁত চিপে হেসে ময়ূরী বলল, আচ্ছা আপনি হলিউডের মুভি দেখেন? মৃদুল একটু ভেবে বলল, হিন্দি মুভি দেখি, সাউথেরও ডাবিং দেখি, ইংলিশ তেমন একটা দেখা হয় না। মৃদুলের কথাটা শেষ হবার আগে যেন উচ্ছ্বসিত হয়ে উঠল ময়ূরী। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, ইয়ে মানে আপনি সত্যি খুব ভালো, তাই আপনাকে কিছু লুকোতে চাই না আমি। দিদির না ছোট থেকে একটু সমস্যা আছে, মানে পার্সোনালিটি ডিসঅর্ডার। মৃদুল কিছুটা চোখ বড় বড় করে হা করে তাকালো ময়ূরীর দিকে। ময়ূরী নিজের চোখে মুখে এমন দুঃখের ভাব আনলো যাতে একটুও মিথ্যেগুলো ধরতে না পারে মৃদুল। তারপর বলতে লাগলো, মানে আপনি হয়তো জানবেন না, এটা ঠিক ডিজিজ নয়, ডক্টররা ডিসঅর্ডার বলেন। মাঝে মাঝে আরেকটা পার্সোনালিটি ওর উপর ভারী হয়ে যায়, দিয়ে এমন কিছু কাণ্ড ঘটায় ও নিজেই বুঝতে পারে না। ময়ূরী কথা বলার মাঝে আর চোখে দেখে নিল একবার মৃদুলকে। মৃদুলের ঢপগুলো যে ভালোই গিলছে তা ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তারপর ময়ূরী আবার দুঃখী দুঃখী স্বরে বলতে লাগলো, প্রথমবার এই ব্যাপারটা ধরা পড়ে খুব ছোট্টবেলাতে। আমি ঘুমোচ্ছিলাম আর আমার মুখে বালিশ চাপা দিয়ে ও মারতে গেছিল, সেইবার বাবা দেখতে পেয়ে গেছিল বলে আমি বেঁচে গেছিলাম। পরে একদিন মামিমা দেখে বালিশগুলো ফোর দিয়ে গর্ত করে তুলো বার করছে। জিজ্ঞাসা করায় বলে আমি ডাক্তারি করছি। বালিশগুলোকে দেখিয়ে বলে এরা আমার পেশেন্ট। তারপর মামিমা ধমক দিলে মামিমাকে ফোর নিয়ে মারতে যায়। এরপর দিদির কাউন্সেলিং করানো হলে ডক্টর বলেন এটা একটা রেয়ার ডিসঅর্ডার। এমনিতে তো দিদি ভালোই থাকে, কিন্তু ওই যে মাঝে মাঝে কখন কি করে ফেলে নিজেও জানে না। হয়তো দেখবেন অর্ধেক রাতে কিচেন থেকে ছুরি নিয়ে বেডরুমে এসে। ময়ূরীকে থামিয়ে কিছুটা ভীত গলাতে জিজ্ঞাসা করলো মৃদুল, আমাকে এতদিন কেউ জানায়নি কেন? ময়ূরী মৃদুলের ভীত চোখ মুখ দেখে বুঝতে পেরেছে তীর এতক্ষণে নিশানাতে লেগেছে, তবে মনের আনন্দ মনেই গোপন রেখে অভিনয় চালিয়ে যেতে রইল। আসলে আমাদের অনেক দিনের চিন্তা ছিল সবকিছু জানার পর কেউ দিদিকে বিয়ে করবে কিনা, তাই হয়তো বলতে চায়নি। দিদি কিন্তু ঘুম না হওয়া, ওষুধ খাওয়া নিয়ে আপনাকে একবার বলার চেষ্টা করেছিল, আপনি নাকি পাত্তা দেননি। মৃদুল ময়ূরীর দিকে তাকিয়ে বলে, আমি তো এতটা সিরিয়াস কিছু ভাবিনি, তাহলে এখন উপায়? ময়ূরী মৃদুলের হাত দুটো ধরে করুণ গলাতে বলল, আমি এসব বলেছি বলে কাউকে বলবেন না প্লিজ। মেঘাদির বাড়ির সবার কাছে আমি এমনিতেই চিরকৃতজ্ঞ। ছোটবেলা থেকে মা নেই আমার, জানেন তো, এখানেই বড় হয়েছি। বাবার অমতে মা বিয়ে করেছিল বলে বাবাকে কেউ ভালো চোখে দেখেনি। এবার আমি এসব আপনাকে বলে দিয়েছি জানলে বুঝতেই পারছেন কি হবে। মৃদুল ঘাড় নেড়ে কিছুটা আশ্বস্ত করলো যে ও বুঝেছে। ময়ূরী বলেই যাচ্ছে, আসলে সেদিন আপনার বাড়িতে গিয়ে কাকু কাকিমা, আপনার বোন মন্দিরা সবার সাথে কথা বলার পর নিজের মধ্যে কেমন একটা অন্তর্দ্বন্দ্ব হচ্ছিল জানেন তো। ইচ্ছা করছিল না আপনাদের মতো একটা ভালো ফ্যামিলিকে ঠকাতে, তাই দুজনে দুজনের হাত দুটো ধরে স্থিরভাবে অনেকক্ষণ বসে থাকার পর মৃদুল বলল, সব কিছু জেনে আমি বা কি করে বিয়ে করি বলুন তো? ময়ূরী ছলছল চোখে অভিনয়ের শেষ টাচ দিয়ে বলল, এসব কথা আপনি যদি বলে দেন বাড়িতে, আমি আর কোনো দিনের জন্য এই পরিবারের সুখ পাবো না, সবার কাছে খারাপ হয়ে যাব। তাও মনকে সান্ত্বনা দেব, একজনের পরিবার বাঁচাতেই না হয় আমি স্বজনহারা হয়েছি। মৃদুল একটু অপ্রস্তুত হয়ে বলল, এমা এমনটা কেন ভাবছেন? তেমন হবে কেন? আমি আপনার নাম এর মধ্যে কখনোই আসতে দেব না, সেটুকু বিশ্বাস রাখতে পারেন আমার প্রতি। এটাই তো চেয়েছিল ময়ূরী, আর ওকে দেখে কে। কতক্ষণে যে বাড়ি ফিরে মেঘাদিকে সুখবরটা জানাবে, ওর যেন তর সইছে না। তবু দুঃখ দুঃখ ভাবটা মৃদুলের সামনে বজায় রেখেই বাড়ির পথে পা বাড়ালো। ময়ূরী ফিরে এসে মেঘমালাকে জড়িয়ে ধরে বলল, তোর কাজ করে দিয়েছি বস, পৃথ্বীদাকে ফোনটা লাগা। মেঘমালা তো শুনেই খুশিতে লাফিয়ে উঠল। তারপর দুজনে মিলে পৃথ্বীরাজকে বোঝালো এদিকে লাইন ক্লিয়ার। এবার এমন একটা পজিশনে পৃথ্বীরাজকে পৌঁছতে হবে যাতে মেঘমালার সাথে ওর বিয়েতে আর আপত্তি শুনতে না হয়। মেঘমালাকে অবশ্য অনেকবার আগেও বুঝিয়েছিল ময়ূরী যে যাকে মন চায় বাড়িতে না চাইলে না হয়, তার হাত ধরে পালিয়ে যাবি। কিন্তু মেঘমালা কিছুতেই রাজি নয় তাতে। ও বাড়ির সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চায়। আজও সবার মতোই মেঘমালা বিশ্বাস করে ওর পিসির পালিয়ে গিয়ে বিয়ে করার পর সকলের অভিশাপই হয়েছিল, তাই আর সংসার করা হয়ে ওঠেনি। শুধু মানে না
না ময়ূরী, ওর কাছে ওর মা আজও আদর্শ। ওর মতে ভালোবাসাতে কোনো বন্ধন, শর্ত, শাসন, নিষেধ কিছুই হয় না। নিজের ইচ্ছা যদি ন্যায় হয়, তাতে যদি সত্যি সৎ অনুভূতি থাকে, তবে প্রেমের জন্য পলায়ন করাও ওর কাছে অন্যায় নয়। ওর মায়ের মারা যাওয়ার কথাটা বারবার আসাতে ও একদিন প্রশ্ন করেছিল মেঘমালাকে, এইসব আশীর্বাদ নিয়ে রেওয়াজ সংস্কার মেনে বিয়ে করলে কি প্রত্যেকটা দম্পতি সুখী হচ্ছে, তুই বলতে পারিস? মেঘমালা অবশ্য ময়ূরীর এই প্রশ্নে চুপ করে গেছিল। মেঘমালা মাঝে মাঝে সত্যিই ভাবে ময়ূরী তর্ক করা, কথা বলা, অভিনয়, প্ল্যান তৈরি করা, গল্প বানানো, এসবে ডিগ্রি নিয়েই ওর পিসির পেট থেকে বার হয়েছিল। যাই হোক, মেঘমালার পৃথিদার বিয়েতেও যে ময়ূরী যে কোনোভাবে বাড়ির সবার সম্মতি আদায় করবে সেটা অবশ্য কথা দিয়েছে। সামনের সপ্তাহে মেঘমালার মৃদুলের আশীর্বাদের কথা ছিল। তার আগে মাথা নিচু করে ইন্দ্রজিৎ বাবু রায়বাড়িতে এসে ক্ষমা চেয়ে গেছেন। অত্যন্ত দুঃখের সাথে জানিয়ে গেছেন ছেলের নাকি বিয়েতে মত নেই। এতদিন পর নাকি ছেলে হঠাৎ জানিয়েছে সে অন্য কাউকে ভালোবাসে, কাজেই উপায় নেই। ছেলের মতেই বাবা মায়ের মত। আজকালকার ছেলে মেয়েদের মতের বিরুদ্ধে গিয়ে জোর করে তো আর বিয়ে দেওয়া যায় না। মেঘমালার দাদু ভিতর থেকে ভীষণ রকম ক্রোধিত হলেও উপরে কিছু প্রকাশ করেননি, বিনম্র চিত্তেই কথা বলেছেন। ইন্দ্রজিৎ বাবু অবশ্য বারবার ক্ষমা প্রকাশ করে বলেছেন এতে দুবারই সম্পর্কে যেন ফাটল না ধরে। যদিও মেঘমালার ময়ূরী দুজনে ভালো করে জানে বিয়ে ভেঙে যাওয়ার পর দুই বাড়ির মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তা কখনোই থাকবে না, তবুও মনে মনে পরম শান্তি পেয়েছে ওরা। ময়ূরী তো হেসেই অস্থির, বেচারা মৃদুলের কথা ভেবে। শেষে কিনা ছেলেটা অন্য কাউকে ভালোবাসে বলে ম্যানেজ করেছে। মেঘমালাও সব শুনে দুঃখ প্রকাশ করে বলল, এতটা যন্ত্রণা ছেলেটাকে না দিলেও পারতিস। ময়ূরী হাসতে হাসতে বলে, আহারে, বেচারাকে এক তো বিনা দোষে এরকম শাস্তি দিয়ে এলাম তোর জন্য, আর তুই আমাকে বলছিস? আপাতত মিশন কমপ্লিট করে কয়েক মাস হলো মেরিল্যান্ডে ফিরে এসেছে ময়ূরী। তবে অন্য যে কোনো মিশনেও সাকসেসফুল হলে যতটা খুশি হয় এবার যেন কিছুতেই হতে পারছে না। মাঝে মাঝে মৃদুলের চোখ দুটো কখনো স্বপ্নে কখনো জেগে ওর চোখের সামনে ভেসে ওঠে। বেচারা মৃদুলের একটা খবর পর্যন্ত আর নেয়নি। মাঝে মাঝে ভাবে নেক্সট টাইম যখন পৃথ্বীদা আর মেঘাদির বিয়েটা ফাইনাল করতে যাবে তখন মৃদুলকেও সরি বলে আসবে। ইউনিভার্সিটি বেরোবার জন্য সবে ব্রেকফাস্টে বসেছিল, তখনই ফোনটা বাজলো। নম্বরটা দেখে বুঝতে পেরেছে এখানেরই কেউ, তাই ফোনটা রিসিভ করেই ইউজুয়াল টোনে বলল, হ্যালো, ময়ূরী স্পিকিং। ওপাশ থেকে ভেসে এলো গলাটা, আপনি যে বলেছিলেন বাংলাতে অসুবিধা হয় না আপনার। কিছুটা দ্বন্দ্বে পড়ে গেল ময়ূরী। এখানে বাংলাতে কথা বলার মতো কে আছে? কে বলছেন? চিনতে পারছেন না মিস মেরিল্যান্ড? সাময়িক বিহ্বলতা কাটিয়ে ময়ূরী বলল, মৃদুল। চিনতে পেরেছেন তাহলে? আপনার পিছু পিছু চলেই এলাম নিউহামে। অবাক হয়ে ময়ূরী বলল, কি নিউহামে? কেন? মৃদুল হেসে বলল, ভাবলাম আপনার সাথে দেখাটা করে যাই। ময়ূরী তো চোখ কপালে ওঠার জোগাড়, দেখা করতে ছেলেটা এতদূর চলে এসেছে। ফোনটা কান থেকে সরিয়ে আরেকবার চেক করলো নম্বরটা। না, ভুল নেই কিছু, এখানেরই নম্বর। বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে মৃদুলি হাসতে হাসতে বলল, আরে আরে ঘাবড়াবেন না, আমার কিন্তু একটাই পার্সোনালিটি, কোনো ডিসঅর্ডার নেই। ময়ূরীর তখন ঘন ঘন শ্বাস ওঠানামা করছে। ফোনের ওপাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে মৃদুল। হাসতে হাসতেই বলে চলেছে ছেলেটা, হলিউড মুভি না দেখি, বলিউডেও মুভি আছে এই প্লটে। অপরিচিত, ভুলভুলাইয়া, হাউসফুল 3, পারলে একটু নেট সার্চ করে দেখে নেবে। তবে গল্পটা আপনি ভালোই বলেন মিস মেরিল্যান্ড, অভিনয় প্রতিভাও তুলনাহীন। একটু তোতলিয়ে কোনো রকমে ময়ূরী বলল, না মানে আপনাকে সত্যিটা বলেই দেবো ভাবছিলাম। আসলে মেঘাদি অন্য একজনকে। আপনি জানলে যদি বাড়িতে বলে ফেলতেন, মানে পৃথ্বীদার আরও 2 বছর সময় লাগবে সেটেল হতে। ফোনের ওপাশে হো হো করে হেসে উঠল মৃদুল। তারপর বলল, মিস মেরিল্যান্ডকে কিন্তু এরকম মিয়ে পড়লে ভালো লাগে না। আম গাছে এখনো উঠতে পারেন? কি আম গাছে? কেন মনে নেই সেইবার আমাদের আম গাছ থেকে আমগুলো পেরে বন্ধুদের বিলিয়ে দিলেন, আর আমি আপনার নামে নালিশ করতে গিয়ে বকা খেলাম? এত শান্ত মেয়ে কি আর গাছে চড়তে পারে? এবার ময়ূরী বুঝতে পারছে ছেলেটাকে প্রথম দিন দেখেই এত চেনা চেনা কেন লেগেছিল। এই ছেলেটাই সেই ছোটবেলার চক্কতিদের ঘরের ছেলেটা। ময়ূরীর কেমন যেন একটা লাগছে, কান্না পাচ্ছে, কাঁদতে পারছে না, রাগ লাগছে অথচ কাউকে মারতে পারছে না। মৃদুলি বলে চলল, ট্রেনে আপনার পাশেই বসেছিলাম, আপনি যে মেসেজগুলো মেঘাকে করছিলেন তারও বেশ কয়েকটা আমি দেখতে পেয়েছিলাম। তখনই বুঝে গেছিলাম আপনি আমার বিয়েটা ভাঙতে শুধু লন্ডন থেকে আবির্ভূত হয়েছেন, শুধু অপেক্ষা করছিলেন। আপনি এতবার দেখেও চিনতে পারলেন না? এবার নিজের মাথাটা দেওয়ালে ঠুকতে ইচ্ছা করছে ময়ূরীর। এটাই সেই শয়তানটা যে হাওড়া থেকে ট্রেনে ওর পাশে বসেছিল আর সানগ্লাসের ফাঁক দিয়ে ওকে দেখে ফিচকের মতো হাসছিল। মৃদুল ফোনের ওপাশ থেকে বেশ চেঁচিয়েই বলল, সাবধান, দেওয়ালে মাথা ঠুকতে যাবেন না যেন। কোম্পানির একটা সফটওয়্যার প্রেজেন্টেশনের কাজে এসেছিলাম, কাজ হয়ে গেছে, দিন কয়েক ফাঁকায় আছি। আপনার তো 11টায় ক্লাস আছে, ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়াচ্ছি, টুক করে চলে আসুন। ক্লাস সেরেই না হয় সরিটা বলবেন।
আসছি বলে ফোনটা কোনো রকমে রাখলো ময়ূরী। তারপর মনে মনে বলল, এ যে আমার বাপেরও বাপ, থুরি মায়েরও আম্মা। চুপচাপ গিয়ে দেখা না করলে হয়তো ঘরে ধাওয়া করবে এবার। হায় রে ফুটি কিসমত, মেঘাদিকে ছেলের চক্কর থেকে বাঁচাতে গিয়ে নিজেই চক্করে পড়ে গেলাম। এ কেমন বুমেরাং। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।